নমস্কার, আমি রূপসী হালদার। আজকে আবারও চলে এসেছি একটি নতুন পর্ব নিয়ে। পড়ছি কয়েকটি নক্ষত্র নিঃশেষে। লেখনীতে রয়েছেন তেজস্মিতা মর্তুজা। পর্ব 5। আজ সেতু সন্ধ্যার পর গিয়ে বসলো বারান্দায়। নয়নতারা, দিবা ও ঋতুর প্যাকিং চলছে। হাত ভরে মেহেন্দি পড়েছে তিনজন বিকেলে। এখন তা শুকিয়ে কিছু ঝরে পড়েছে, কিছু খুঁটে খুঁটে তোলা হচ্ছে নখ দিয়ে। রুমে এখন হইচই হওয়ার কথা থাকলেও হচ্ছে না। কিছুক্ষণ আগে ঘর ভরে লোক জড়ো করেছিল ঋতু সেতুকে বোঝানোর জন্য, কিন্তু সমস্যা হলো সেতু কথা খুব কম। নিজের সিদ্ধান্ত জানিয়ে তার কাজ শেষ। এরপর ঋতু চেঁচামেচি করলো, জেদ করলো, এক পর্যায়ে কেঁদেও ফেললো। সেতু তখন পান্নাকে ডেকে শশার দুটো টুকরো আনিয়ে চোখে লাগিয়ে রকিং চেয়ারে দুলছে। একটু পর পর ঋতুর নাক টানার শব্দ বড় বিরক্ত লাগছিল বলে বারান্দায় গিয়ে বসে গ্রিলে মাথা ঠেকিয়ে নক্ষত্র গুনতে লাগলো। 26টা হতেই গন্ডের ভুল হলো। নিচ থেকে কে যেন চাপা স্বরে ধমকে উঠেছে, সেতু সেতু, ডাক শুনিস না? শিশু সন্ধ্যাতে অন্ধকারে দেখতে পেল না লোকটাকে, কিন্তু কণ্ঠ চিনে বিরক্তিতে ঠোঁট বিকৃত করলো। কি সমস্যা? নিচে নেমে আয়, একটু কথা আছে। সেতু ফের তারা গুনতে লাগলো। নিচে থেকে আওয়াজ এলো, আসবি না? তাহলে কি জোরে জোরে ডাকি, পাড়ার লোককে শুনুক? সেতু এবার খুব মনোযোগ সহকারে আরাম করে গ্রিলে কোনো ঠেকিয়ে বলল, তাতে কি হবে? বদনাম? মাছকে পানির ভয় দেখাচ্ছেন? অন্তত আমাকে ভয় পেয়ে নেমে আয়, অঞ্চলে সবাই পায়। আচ্ছা, তোর ভয় পেতে হবে না, তুই নিচে আয়। একটু নিঃশব্দে বাঁকা হেসে বলল, আপনি ডাকুন আমায় এমনভাবে যাতে শুনতে লাগে আপনি অনুরোধ করছেন। কি? সেতু জবাব দেবার প্রয়োজন মনে করলো না এবং লোকটা অনুরোধ করে বলল, প্লিজ সেতু, একবার নিচে নেমে আয়। সেতুর হাসি চওড়া হলো। সে চোখ বুজে অনুরোধ বাক্যটুকু অনুভব করলো। মনে একটা প্রশান্তি এলো। এটা তার মানসিক সমস্যার একটা। সেতুর ডমিনেন্ট পার্সোনালিটি ডিজার্ভ করে এটা। কেউ আছে, কেউ তাকে কোনোভাবেই ছোট করুক, এটা তার বরদস্ত নয় এবং সে মানুষকে যথাসম্ভব নিজের নিয়ন্ত্রণে রাখতে পছন্দ করে। অনুরোধ শুনে সে আস্তে ধীরে আরাম করে হেলে দুলে নিচে গিয়ে বাড়ির ফটকের সামনে দাঁড়ায়। বাসার বাইকটা বাড়ির সামনে রাস্তার ধারে থামিয়ে রেখে আপাতমস্তক দেখল সেতুকে। সেতু বাড়িতে এমন পোশাক পরে থাকে যা সাধারণ মানুষ আলমারিতে যত্নে তুলে রাখে। এমন পড়েছে কালোর ওপর গিয়ে প্রিন্ট করা দামি সালোয়ার কামিজ, পায়ে কালো ফ্ল্যাট জুতো। এটা তার বাড়িতে পরার জুতো। লম্বা চুল পনিটেল করে একটু উঁচুতে বাঁধা, চেহারাটা বড়ই অভিজাত, শক্ত, আত্মবিশ্বাসী। এখন দুই হাত বাহুতে গুজে বুক টান করে দাঁড়িয়ে আছে। সেতুর দুই চোখ একটু জল জলে, সূর্য বা লাইটের আলো পড়লে ভালো মতো বোঝা যায়। শক্ত ও উঁচু নাকের পাটায় ছোট্ট একটা নোজপিন, ঠোঁটের ওপরে নাকের নিচে বাঁ পাশে ছোট্ট একটা তিল। অবর্ণনীয় সুন্দর লাগে সেতুর হাম বড়ার মতো হাসলে বা কথা বললে। বাসারের রাগ হয় মেয়েটার অহংকারী ভাবসাব দেখলে। কি সমস্যা হলো? এই ভাবটুকু দেখার জন্য সে ছটফটিয়ে যায় বিরক্ত রোগে। সামনে এসে দাঁড়ালে সামান্য একটু মানুষ ভেবে আচরণ করে না, তবু পিছন ছাড়তে না পারার দুঃখে বাসার চট করে একটা সিগারেট ধরিয়ে সেতুকে জিজ্ঞেস করলো, একটা সিগারেট খাবো? তোর কোনো সমস্যা আছে সেতু? সেতু এদিক ওদিক চাইতে চাইতে বলল, না তো। তুই কোন মাটির তৈরি মেয়ে রে? আমি সিগারেট খেতে চাইলে এখন মেয়ে হিসেবে তোর কর্তব্য হলো আমাকে থামানো বা খেতে না অনুরোধ করা, কেসে ওঠা। এসব জানিস না? সে তো বাহাতে একটা হ্যান্ড প্রেসিং বল, এটা নিয়ে মেয়ে মানুষ কি করে? এত খ্যাপা ও অস্থিরের মতো মেয়ে লোকের হতে নেই। সেতু সামনে চাপছে সেটা হাতের তালুতে। মেয়েলি হাতের শিরাগুলো ফুলে ফুলে উঠছে। অনামিকা আঙ্গুলটি ট্র্যাপিসেরি গ্রিক স্টিলার পাথরের একটা স্বর্ণের আংটি, একটা প্লেন বালা কবজিতে পড়ে আছে। বাসার সিগারেট টান দিয়ে বলল, বিকেলে দেখলাম তুই ঋতু আর নয়নের সাথে রিকশায় আসছিস, তাই নাকি? ভাবিস জানলেন এমন একটা গুরুত্বপূর্ণ ঘটনা আজ ঘটে গেছে। বর্ষা হেসে ফেলল। গোটা শহর জিতেও এই মেয়েটার সামনে এলেই বোকা বনে যায় সে ধোয়া উড়িয়ে হেসে বলল, আমার দিকে তাকাতো একটু। সে তো তাকালো।
সেতুর দৃষ্টি মানুষকে এক মুহূর্তে ছোট করে ফেলে। সে তাকাতেই দেখা যায় দু চোখে রাজ্যের আধিপত্য, কিন্তু বাসা তাছাড়াও অন্য কিছু দেখে। সে দেখে একজোড়া অসম্ভব সুন্দর চোখ। বাসার মনে মনে বলল, তুই তো খুনি সেতু। এই অপরাধের শাস্তি হিসাবে আব্বাকে দিয়ে তোর বাড়িতে তোর মৃত্যুদূতের প্রস্তাব পাঠাবো দেখিস। মুখে বলল, তুই জানিস আমি কে? আমি এমপির ছেলে, বাসার গাজী রে। তোর জায়গায় অন্য কেউ থাকলে এত করে হাত ধরাধরি করে বাড়িতে নিয়ে গিয়ে সুন্দর করে সোফাতে বসাতো। সেতু দুঃখের সাথে মাথা নেড়ে জানালো, দুঃখিত আব্দুল বাসার ভাই। এই জগতে একমাত্র সেতু ছাড়া আমি আর কোনো বালবাটাকে পীর পুজি না। আপত্তিকর কথাটা সেতু চিবিয়ে একটু নিচে আওয়াজে বলল, শোনা গেল না বোধ হয়। বাসার গম্ভীর মুখে নিজের ঠোঁট কামড়ে ধরে মাথা দুলিয়ে বলল, খুব ভালো। তা আবুল জি, আপনাকে খালি বাসায় বলা পাপ। বাসার সৃষ্টিকর্তার নাম, সেই নামে কারো নাম হলে আগে আব্দুল লাগাতে হয়। বাসারের বান্দা আপনি, বাসার নাম। মূলত আবুল শব্দটা গাথা গর্ধব বোঝাতে ব্যবহৃত হয়। আঞ্চলিকভাবে বাসার তা না বুঝে ঠোঁট উল্টে মাথা নাড়ল, একটু তাচ্ছিল্য করে বলল, বুঝেছি ম্যাডাম জি, কিন্তু আপনি ধর্মের জ্ঞানও রাখেন নাকি? সেতু বুকে হাত রেখে একটু মাথা ঝুঁকিয়ে প্রশংসা গ্রহণ করে বলল, আমি নিজের তারিফ আর কি করব বলুন, তবু করি। আমি একজন সুবিধাবাদী পুঁজিবাদী লোক। সুবিধার মতো ধর্মসহ অনেক কিছু জ্ঞানই রাখি। তোর আর আমার আব্বার জমবে ভালো। সেতু শুধালো, ডাকলেন কেন? বাসার তাকিয়ে থাকলো, সাথে শেষে জবাব দিতে পারলো না। সিগারেটটা আর দুটো টান দিয়ে কিছুটা বাকি থাকতেই ফেলে দিয়ে তবে বলল, চল একটু হেঁটে আসি। কি বাবদে? আমি একটা ব্যবসার প্রস্তাব এনেছি, যে বাবদ খুঁজছিস। সে তো লম্বা শ্বাস টেনে বলল, লাইফ ইজ আ ক্যাপিটালিস্ট বিজনেস আব্দুল বাসার ভাই। আমার করা প্রত্যেকটা কাজ এক একটা পুঁজি, এবং সেই কাজের মুনাফা নেই তা করি না আমি। পাশাপাশি হাঁটতে হাঁটতে বাসার খেয়াল করলো, সেতুর চলন এত দাম্ভিক যে পাশে চলতে বাসারের পৌরসত্তার টান পড়তে চায়। সে নিজেকে বোঝালো, এই জন্যই এটা সেতু। সেতুর গা থেকে অসামান্য দামি ক্লাসিক্যাল উইমেন পারফিউমের সুঘ্রাণ আসছে। আন্দাজ করা যায় এটা চ্যানেল নং লাইফ ওমেন পারফিউমের ঘ্রাণ। হাঁটছে আকাশ দেখতে দেখতে। বাসার জিজ্ঞাসা করে, তুই কি তারা গুনছিস সেতু? হ্যাঁ। কয়টা হলো? এই পর্যায়ে আমাকে নিয়ে 38টা। বাসার হাসলো, বটে, তুই নক্ষত্রই। অথচ সেতু সায় দিল না, কেমন করে হাসলো। অন্ধকারে তা দেখা গেল না। হাসিটা বড্ড ম্লান। সেই হাসি ঠোঁটে রেখে সেতু বলল, নক্ষত্রেরও মৃত্যু হয়। যতদিন মৃত্যু হয় না ততদিন কতটা নক্ষত্র জল থাকে হিসেব আছে। সেতু আপত্তি তোলে, তার মৃত্যু হলে সেই এতটাই অন্ধকার হয় যে অন্ধকারের অন্ধকারও তলিয়ে যায়। তার উল্লেখ তো করলেন না। সেতুর কণ্ঠস্বর বাসারের কাছে তেমন অস্বস্তিকর লাগে। এমন অদ্ভুত স্বরে কথা বলতে পারে এই মেয়ে, যে কপালের ওপর দুহাত জোর করে বলল, মাফ চাই, দোয়া চাই মা, তোর সাথে তর্ক করার সাধ্য নেই আমার। দুজন অনেকটা পথ পেরিয়ে আসে। মসজিদের মিনার এশার আজানের রব ওঠে। সেতু বুকের ওপর বিছিয়ে থাকা ওড়নার কাঁধ থেকে তুলে মাথায় রাখে। বাসার বুক ঠিপ করে। তার আশঙ্কা হয় এ সময় থেমে যাবে। সেতুর বলা মৃত নক্ষত্র কৃষ্ণগহ্বরের মতোই। কৃষ্ণগহ্বরে সময় স্থির। হাঁটতে হাঁটতে সেতু হঠাৎই গলা ছেড়ে গানের টান ধরল, বড় সাজ জাগে, একবার তোমায় দেখি, কতকাল দেখিনি তোমায়, কতবার তোমায় দেখি। বাসারের মনে হলো কোনো নারীর গলা এই করুণ সুর হতে পারে। সুরেলা আর মোহনীয় মিশ্রিত হতে নেই, একদম হতে নেই। তার শরীরের পশমগুলো শটান খাড়া হয়ে দেহটা ঝাঁকুনি খেল শিহরণে। সেতু থেমে যাওয়ার পরও কান মাথা অনেকটা সময় আচ্ছন্ন হয়ে রইল। ওভাবেই দুজন হাঁটতে হাঁটতে জয়নুল আবেদিন পার্কের সামনে পৌঁছে যায়। মোড় লাগিয়ে চটপটি ফুচকা ঝালমুড়ি বসে আছে। বাসারকে দেখি সবাই দূর থেকে ডেকে কুশল বিনিময় করে। জোয়ান ছেলেরা ভাই ভাই বলে হাঁক পেরে কপালে হাত তুলে সালাম ঠোকে। বাসার চোখের ইশারায় ফুচকার দোকানের আশপাশ থেকে অহেতুক আড্ডাবাজদের দূরে করে পরিবেশটা সুন্দর করে সেতুকে বলে, কি খাবি? কিচ্ছু না, খেতে আসিনি। তাহলে মার খা আমার হাতে।
সেতু নজর মেলে তাকালে বাসার ভয় পায় একটু। সেতু ভয়াবহ, নাক উঁচু, দাম্ভিক, এই কথায় অপরাধ মানলে, কিন্তু সেতু বাসার গিয়ে অবাক করে দিয়ে একটু হাসে। আমার কাছে পয়সা নেই। বাসার গম্ভীর হয়, আহত গলায় বলে, সেতু তোকে তোর পয়সায় খেতে হবে? এ কথা বলেছি আমি? আমি বলছি আব্দুল বাসার ভাই, আমি কারো কাছে গিয়ে বিনে পয়সায় অনুদান, উপহার বা সাহায্য নিই না। এটা মানুষের আত্মতাকে বেঁধে ফেলে অদৃশ্য ঋণে, আর ঋণ মানুষকে গোলাম বানায়। দানকারীর সামনে বিনয় হতে তাগিদ দেয়। আমি কাউকে মান্য করে অভ্যস্ত নই, আমি কারো কাছে দায়বদ্ধ হই না কখনো। বাসার দীর্ঘশ্বাস টেনে নিজেকে সামলায়, হা করে শ্বাস ফেলে বলে, বিনামূল্যে না, চল ধার নে টাকা আমার কাছে, বাড়ি ফিরে দিয়ে দিবি। সেতু মাথা নেড়ে শান্তভাবে অস্বীকৃতি জানায়, কিন্তু বাসার একরোখার মতো গিয়ে 1 প্লেট ফুচকা অর্ডার করে নিজের জন্য একটা টাইগার সফট ড্রিঙ্কিং ক্যান কিনে এনে শব্দ করে চিপি করে সেতু তখন হেঁটে এগিয়ে যাচ্ছিল। বাসার হৈ হৈ করে উঠল, সেতু কোথায় যাচ্ছিস ওইদিকে, দাঁড়া। সেতু পিছু না ফিরে জানায়, ব্রহ্মপুত্রের পাড়ে দাঁড়াবো একটু। আরে আমি আসছি, একসঙ্গে যাব, দাঁড়া। এলাম তো একটু ঘুরবো বলি। দাঁড়া সেতু, মাথা গরম করিস না। সেতু একবার এগিয়ে গেলে আর পিছু ফেরে না। সেই বাসারকে অগ্রাহ্য করে আরামে হেঁটে এগিয়ে যায় অন্ধকারে ব্রহ্মপুত্রের তীরে। নদের পাড়, সর্বক্ষণ শস্য বাতাস, ঠান্ডা পরিবেশ। সেতু 2 হাতে ডানার মতো মেরে ব্রহ্মপুত্রের জলরাশির দিকে এগিয়ে যায়। তাকে দেখেই মনে হয় সে এই মুহূর্তে একবার ব্রহ্মপুত্রকে আলিঙ্গনের জন্য ব্যাকুল। বাসার আঙুল শক্ত করে মাথার চুল চিপে ধরে, আকাশের দিকে তাকে স্বগতোক্তি করে, মাথার ওপর তুলে খ্যাক করে আছাড় মারলেও গায়ের দুঃখ মিটবে না। ফুচকার প্লেট নিয়ে ব্রহ্মপুত্রের পাড় এগিয়ে এগিয়ে সেতুকে পিছন থেকে ডাকে বাসায়। সেতু পিছিয়ে ফেরে যায় না, মুখটা আকাশপানে তুলে সেই 2 হাত মেলে নদের বুক তেড়ে আসা হাওয়ার নিজেকে স্নান করাতে ব্যস্ত। তার নরম জর্জিয়াটের ফিনফিনে ওড়নাখানি পতপত করে ওড়ে, যেন কালো পরিয়ে ডানা ঝাপটে আকাশে বিলীন হতে চায়। কাছে গিয়ে বাসার ফুচকার প্লেটটা এগিয়ে দেয়, নে ধর। সেতু নেয় ফুচকার প্লেটটা। আপনি খাবেন না? না, ফুচকা মেয়েলি খাবার, আমার পছন্দ না। মেয়েলি খাবার বলে পছন্দ না, নাকি এমনি পছন্দ না? বাসার হাসে। সেতু চট করে পায়ের জুতো খুলে মাটিতে ফেলে, সেই জুতোয় ঠেসে বসে পড়ে নদের বাড়ি। বাসার মগ্নুর হয়ে দেখে সেতুর এসব কাণ্ড। আজ সে অহংকারের দেবীকে বড় অচেনা লাগে। সে ফুচকা তুলে মনের আনন্দে গালে পুড়ছে, হাওয়ায় ভিজে সে জ্যোতি ফুলে ফুলে উঠছে মুখে। তা অন্ধকারে আলোর মতো স্পষ্ট বোঝা যায়। নাক উঁচু, সেতু চট করে বসে পড়ল জুতো পেতে নদের পাড়ে। এই সেতুকে লোকে চেনে। বাসারও নিজের হাইবুটটা খুলে বসতে গিয়ে সুবিধা করতে পারে না, জুতোর উপরে বসা যায় না। সেতুকে সে হাঁটুতে ভর রেখে গোমরা মুখে উবু হয়ে বসে পড়ে সেতুর পাশে। কিন্তু সাথে সাথেই তার মন ভালো হয়ে যায়। সে ভাঙা ভাঙা গলায় আসমানের পানি চেয়ে গায়ে ওঠে, এ রাতে ये मौसम नदी का किनारा ये चंचल हवा। একটু চেষ্টা করলাম আর কি, এখানটাই করেছে। আমি গান ভালো করি না, একটু ইচ্ছে হলো করার, তাই করলাম। বর্ষার থামলে সেতু ঠিক করে দেয়, নদীর কিনারা ও চঞ্চল, হাওয়া আছে, কিন্তু আকাশে চাঁদ নেই। আব্দুল বাসার ভাই, আকাশে ফুটে আছে অসংখ্য নক্ষত্ররাজি। বাসা লজ্জা পায়। সেতু কি শুনেছে তার ভাঙা গলার গাওয়া এলোমেলো গান? সে তো গান জানে, তার গলায় গান মধুর, রবীন্দ্রসঙ্গীত জানে, বেহালা বাজাতে পারে, গিটার আর পিয়ানো। বাসারের মনে হলো তবু সেতুর ভালো লেগেছে তার অপটু গলার গান। কিন্তু কিছু পর সেতু ছেড়ে ওঠে পড়ে। বাসা বলে ওঠে, কি রে, আর বসবি না? রাগ থাকতে আসিনি এখানে, অপ্রত্যাশিত নদী বিলাস। আপনাকে অনেক ধন্যবাদ। হঠাৎই এমন একটা ইচ্ছে জাগলো কেন আপনার? বাসার বলতে চাইল, তখন বিকেলে বাইক নিয়ে যাওয়ার সময় দেখলাম, বাজার থেকে ফেরার সময় তোরা ফুচকার সামনে দাঁড়িয়েছিলি, ছেলে মানুষের ভিড় ছিল বলে চলে গেলি। শুন সেতু, আমার শুধু তোকে দেখার একটু বাহানা চাই। মুখে বলল এমনি। সেতু খালি প্লেট এগিয়ে দিল। কটা ফুচকায়? ক টাকার ফুচকা রয়েছে এখানে? জানি না, প্লেট সহ কিনেছি, প্লেট ফেরত দিতে হবে না? সে তো কপাল চুলকালো। এই
মেলামাইনের প্লেটটা এই মেলামাইনের প্লেট সহ কেউ ফুচকা কেনে? কি আশ্চর্য! তুই চলে এলি নদীর পাড়ে, এত দূর প্লেটটা রন্টু কাকার আড়ালে থাকবে, শালা চিন্তায় মরে যাবে। ঘ্যান ঘ্যান করলে মার খেতো আমার হাতে। তুই বা কতক্ষণ বসবি এখানে? সে তো কয়েক সেকেন্ড বাসার দিকে তাকিয়ে থেকে বলল, সবখানে হিরোগিরি, এখন এটা দিয়ে কি হবে? ফেলে দে না, প্লেটের জন্য এত মায়া তোর? মানুষ না হয়ে শালা ফুচকার প্লেট হতেই পারতাম। ফেলার প্রশ্নই ওঠে না। প্লেটের কত দাম দিয়েছেন, যান প্লেট ফিরিয়ে দিয়ে আসুন, আর বদলে সব টাকার ফুচকা নিয়ে আসুন। বাসার বাধ্য ছেলের মতন প্লেট নিয়ে চলে গেল। এক ধরে ফুচকা কিনে এনে সে তোর হাতে দিতে দিতে বলল, তুই নাকি কারো পরোয়া করিস না, কারোর জন্য নিচ্ছিস সেগুলো? আব্বু জাহেলের অবিবাহিত বউ সাকিরা হক ঋতুর জন্য নাকি? সেতু এত কথা না শুনে হাঁটা ধরে। পথে হাঁটতে হাঁটতে বাসার বলে, তুই এতক্ষণ বাড়ির বাইরে রইলি, কিছু বলবে না বাড়ি থেকে? আমি ভেতরে গিয়ে কথা বলে আসবো। সেতু বাসার দিকে থেকে চোখ তুলে চায়। ইন মাই কেস দেয়ার নো চান্স টু বি এ হিরো টিয়ার। বাসার দীর্ঘশ্বাস ফেলে নিঃশব্দে হাসে। সেতু স্তরে অন্য কেউ হলে এতক্ষণে কয়েকটা শব্দের জন্য কয়েকটা লাশ পড়ে যেত, অথচ কত সাবলীলভাবে এই মেয়ে দুঃসাহসিক আচরণ করে যাচ্ছে। বাসারের রাগ হচ্ছে না, বাসার বরং হেসে গান ধরল, তুই আমার রানী, আমি তোর রাজারে, পাবি না আমার মতো বাংলা বাজারে, পড়ে নে বেনারসি পালকি সাজারে, আমি তোর হিরো, আমি তোর হিরো, আমি তোর হিরো, বাকি সব হুমুদির পুথ জিরো। সে তো মাথা দুলিয়ে বলল, আপনি বলুন তো, আপনার বিশ্বাস বাড়ি থেকে আমাকে সামান্য এই ইভিনিং ওয়ার্কের জন্য কিছু বলবে? ভালোই, বই হয়ে একেবারে শ্বশুরবাড়ি আয় না, টের পাবি। সে তো ঠোঁট বিকৃত করে হাসলো। বিয়ে আমার সিস্টেমে সাপোর্ট করে না আব্দুল বাসার ভাই, আমাকে শাসন করার সুযোগ আমি কাউকে দেই না। বাসার এই নিয়ে আর কিছু বললো না। বাড়ির কাছাকাছি বলল, তোর কাল ভার্সিটি আছে? আছে। কাল এক কাজে কলেজের সামনে যেতে হবে, কাল তাহলে দেখা হবে তোর সাথে। কলেজে যাবি তো? সেতু বলল, না। কেন? ট্যুরে যাচ্ছি আমি। বাসা লাফিয়ে উঠল, তুই তুই যাচ্ছিস ট্যুরে? আপনার বিশ্বাস হচ্ছে না? কারোই হবে না, এই জন্যই যাচ্ছি। বাড়ির সামনে পৌঁছে বাসা বলল, যা ধারের টাকা শোধ করবি, পয়সা নিয়ে আয়। 1 মিনিট দাঁড়ান, আমি এক্ষুনি আসি। সেতু বলতে বলতে দৌড়ে ভেতরে যায়। বাসার গলা তুলে বলে, যা যা, আজ পয়সা না নিয়ে যাব না। সেতু দৌড়ে দোতলায় উঠে ঋতুর হাতে ফুচকার থলে ধরিয়ে দিয়ে বইয়ের ভাঁজ থেকে টাকা বের করতেই শোনা যায় নিচে বাইক স্টার্ট হয়ে সেকেন্ডের মধ্যে বাইকটা ধুলো উড়িয়ে চলে গেল। সেতু দৌড়ে বারান্দায় যাওয়ার আগেই বাসারের গন্ধটা পর্যন্ত বেগের সাথে উড়ে চলে যায়। সেতু নির্বিকার চেয়ে থাকে রাস্তার পানে। লোকটা এমন ধুরুস্তনিত হয়ে চলে যাবে সেতুর সঙ্গে। ততক্ষণে রুমের মধ্যে 3 পাগলির উৎসব শুরু হয়ে গেছে ফুচকা নিয়ে। ঋতু ফুচকা পেলে সব দুঃখ রাগ ভুলে যায়। সে গলা তুলে সেতুকে জিজ্ঞাসা করলো, কে রে, সুইট ভাই নাকি? সেতু স্থির পায়ে রুমে হেঁটে এসে বলল, তোদের গাড়ি কয়টায় রে? সঙ্গে সঙ্গে সকল হুলস্থুল থেমে গেল। ঋতুর চোখ চকচক করে উঠল। 3 জন উৎসুক হয়ে জানতে লাগলো গাড়ির সময় থেকে শুরু করে পুরো সফরের শুভ সুযোগ সুবিধা, থাকা খাওয়া, প্রাকৃতিক সৌন্দর্য। সেতু বিরক্তি হয়ে বলল, একজন একজন করে বল, কানে যানজট হচ্ছে। রাত 9টায় বাজছে। সেতু ইয়ারবাড থেকে ওয়ার্ড্রপ থেকে নিজের তোয়ালে নিয়ে ওয়াশরুমের দিকে যেতে যেতে বলল, আমার একটা সিট হবে তো? ঋতুর দম আটকে গেল। পাগলি কেঁদে ফেললো মনে হবে না মানে কি? তোকে বললাম না, তুই চললে 2টো সিট তুই একাই পাবি, কারো পাশে বসে যেতে হবে না তোকে। আম্মা গো, দম ফুরিয়ে এলো ঋতুর। তোর পছন্দ মতো আমার একটা পোশাক বের করে দে। সেতু অর্ডার করে তোয়ালে নিয়ে ওয়াশরুমের দরজা আটকালো। খুশিতে ঋতুর চোখ চকচক করে উঠলো। খাওয়া দাওয়া বাদ দিয়ে সে দিবাকে টেনে এনে আলমারি তন্ন করে ফেললো সেতুর আজ পরার মানানসই পোশাক বাঁচতে। রাত 10টায় কল এলো। তন্নি বেগম দৌড়ে এলেন নয়নতারার কাছে। নয়নতারা কল রিসিভ করে চিনতে না পেরে সালাম দিয়ে বলল, কে? আমায় তুমি চিনবে, সাক্ষাৎ তো হয়নি তোমার আমার।
শোনো নয়নতারা, শাড়ি পরে এসো, চেনা জানা করে নেব। অদ্ভুত সুন্দর নারী কণ্ঠ। নয়নতারার আন্দাজ শক্তি ভালো। তার মনে হলো এটা অ্যানি ভাবি। কিন্তু রাতের সফরে শাড়ি পরা কেন? বড় ঝামেলা হবে। তন্নি বেগম বললেন, সবাই পরলে তুইও পরবি, কেন ঝামেলা হবে? সুন্দর করে পরিয়ে দেবো। নয়নতারা চোখ ছোট ছোট করে বলল, তোমার এত আগ্রহ কেন আমার শাড়ি পরাতে? তন্নি বেগম গম্ভীর মুখে পিছু ফিরে একটু হাসলেন। মেয়েরা হলো মায়ের মুখ শখের পুতুল। নয়নতারা লজ্জায় রাঙা হলো। দাদু এসে যোগ দিল শাড়ি বাছাইয়ের কাজে। মোটামুটি একটা কঠিন শলা পরামর্শ করে দুজন মিলে একটা হালকা জামদানি শাড়ি বাছাই করলেন। বহন করতে সুবিধা হবে। কোনো এক ছুটিতে বাড়ির ফেরার পথে শাড়িটা ওয়াসিম সাহেব কিনে এনেছিলেন। কখনো পরেনি তন্নি বেগম, তোলা ছিল। আজ নয়নতারার জন্য বের করে আনলেন। কুচি ধরলেন রুবিনা। মনের সমস্ত শখ মিটিয়ে তন্নি বেগম শাড়ি পরাতে লাগলেন নয়নতারাকে। যেমনই করে বালিকারা শখের পুতুল সাজায়, অমন আদুরে আর মনোযোগী দেখালো তন্নি বেগমের মুখখানা। নয়নতারা টুপ করে চুমু খেলো মায়ের আদুরে গালে। তন্নি বেগম চোখ ছিকছিক করে উঠল। তিনি চোখ ভরে দেখলেন মেয়েকে। নয়নতারার দিকে তাকিয়ে হক সাহেব থামলেন। একটা পরীর কন্যা দোতলার সিঁড়ি বেয়ে নেমে আসছে দেখা যায়। এর রূপসী কন্যা কার? হক সাহেব বড় অবাক হলেন। আজকের আগে তিনি খেয়ালই করেননি ছোট্ট নয়নতারা কবে কবে যেন শাড়ি পরার বয়সে কিশোরী হয়ে উঠেছে। ওনার মনে হলো এই তো কদিন আগে নয়নের মাথায় ওই দুটো ছুটি করে স্কুল ড্রেস পরিয়ে দিত। হক সাহেব নয়নের পুতুলওয়ালা ছোট্ট গোলাপি ব্যাগটা কাঁধে বাঁধিয়ে স্কুলে নিয়ে যেতেন। নয়নতারার ছোট্ট ছোট্ট আঙুলগুলো তার আঙুল আঁকড়ে ধরে ভুরভুর করে হেঁটে যেত। মেয়েরা এত জলদি বড় হয় কেন? হক সাহেবের মনে হলো মেয়ের বড় হওয়া মেয়েদের বাপের জন্য মোটেই সুবিধার নয়। এই যে বুকে চিনচিনে ব্যথাটা তর করছে খরগোশের মতো। তিনি তিন্নি বেগমের কাছে গিয়ে একটু ঝুঁকে কানে কানে বললেন, নয়নতারার বয়স কত হলো নয়নের মা? তন্নি বেগম চোখ ছোট করে বললেন, বাপ তুমি মেয়ের বয়স জানো না? লজ্জার কথা। হক সাহেব হেসে ফেললেন, বলো জেনে নি। 17 চলছে। তন্নি ও রবিনা বেগম তোড়জোড় করে নয়নতারার যাবতীয় জিনিসপত্র ভরে ব্যাগ গুছিয়ে দিলেন। দেখা গেল নয়নতারা আগে অর্ধেক জায়গা জুড়ে তার কর্মচিত্রের সম্পত্তি ভরে রেখেছে। প্রাকৃতিক এত কাছে গিয়ে আঁকাআঁকি ছাড়া চলবে কি করে? লোকে যখন প্রকৃতিকে খিচখিচ করে ক্যামেরায় বন্দি করবে, নয়নতারা তখন তারই পাশে নীরবে বসে রং তুলিতে প্রকৃতি তুলে আনবে ক্যানভাসের জেলখানায়। যাবার সময় রুবিনা বেগম আঁচলের কোণা থেকে কটা মুড়ানো নোট বের করে নয়নের হাতে গুজে দিয়ে ফিসফিস করে বললেন, লাফালাফি করবি না দাদু, বিদেশ ভূদেশ ঋতুর সাথে সাথে থাকিস। শোয়ার সময় মনে করে চুল বাইন্ধা শুবি। এই রাখ, আচার কিনা খাস। নয়নতারা খিলখিল করে হাসলো। দাদু দেখেছে কক্সবাজার ঘুরতে গেলে লোকে এক গাদা আচার সাথে আনে। নয়নতারা জানে না সিলেটে অমন বার্মিজ আচার পাওয়া যায় কিনা। তনি বেগম বেশি কিছু বলতে পারলেন না, শুধু চোখের পাতা বুঝে ধরে মেয়ের কপালে একটা গাঢ় চুমু খেলেন। বলে, সাবধানে থাকিস নয়ন, তোর কিছু হলে এই মানুষটা পাগল হয়ে যাবে। যা, দেখে শুনে যাস। যত দূরে রিক্সা যেতে দেখা গেল, দুই নারী ফটক ধরে দাঁড়িয়ে রইলেন তার যাওয়ার পেছনের দিকে তাকিয়ে। রুয়াদের একপাল ছাত্র দেখে সিদ্ধার্থ ও বন্দের কতক্ষণ বাজ পড়া রোগীর মতো নির্বাক হয়ে তাকিয়ে রইল। বন্দের মনে হলো জর্দা খাওয়ার ফলে সে সব কিছু ডাবল ট্রিপল দেখছে, তাই এত ছাত্র নজরে আসছে। একটু আগে অদ্রভাইয়ের জন্য কড়া জর্দা ও খড় মেরে পান কিনে আনতে হয়েছে। অদ্রভাই খুচরো টাকা দেন না কখনোই, সরাসরি 100-500 নোট ধরিয়ে দেন। বাকি টাকা আর ফেরত চায় না, নেয়ও না। বন্ধে নিজের জন্য সেম কোয়ালিটির একটা পান কিনে এনেছি বলছে। এখন চিপা ভার হয়ে গেছে, মনে হচ্ছে চিপাটা জর্দা খেয়ে নেশা ডাবল হয়ে গেছে। তাদের এমন কাহিল অবস্থা দেখে রুয়াদের দয়ালু ছাত্র নগেন আশ্বাস দিল, আরে চিন্তা নেই, আমরা খালি এই কয়জনই না, আরও আছি, চিন্তা করবেন না, এসে পড়বে ওরা। সিধু কড়া কিছু বলতে গেলে আজিজ ডেকে উঠল, সিধু। আজিজ মাথায় নিয়ে ইশারা করতে সিধু থেমে গেল। আদ্রি ছাত্রদের ইশারা কাছে ডেকে নিল। ওরা এলে একপাশে পিচ করে একদলা লাল থুতু ফেলে সামনের জনকে জিজ্ঞাসা করলো,
তোমার নাম যেন কি? আমি ক্যাপ্টেন রক্তিম। আদ্রিজের পানের বোটা থেকে একটু চুন জিব্বার আগায় তুলে একপাশে হাসলো। ক্যাপ্টেন রক্তিম না? রক্তিম লজ্জা পেল। অবশ্য লোকটার ওপর তার ভয় একটু কমলো। লোকটা বসে বসে পান চিবোচ্ছে, একটু পর পর পিচ পিচ করে একদলা একদলা রক্তের মতো লাল পিচ ফেলছে। পোলের বাতি এসে চোখে পড়ায় গ্রোফ্রিড ব্লু গ্রেভিশ ব্লু চোখের মণি হীরের মতো প্রসারিত হচ্ছে। গায়ের ছোট ছোট চুল লেপ্টে আছে, মনে হচ্ছে সেলুনে সেবা নিয়ে সরাসরি এখানে চলে এসেছে। চুলগুলো আন্ডারকোট করে রাখা হয়েছে। একটা লাল চেয়ার পেতে বসে আছে, শার্টের সাথে সানগ্লাস বাঁধানো। রাতে সানগ্লাসের কাজ কি রক্তিম বুঝল না। শার্টের সাথে 3/4 প্যান্ট পরা, এমন বেপরা ফ্যাশন সেন্স এক অতীব সুদর্শন এক পুরুষকে দেখা যাচ্ছে, যার পা দুলছে মৃদু, ঠ্যাং ভর্তি কুচকুচে কালো লোম। নগেনের কৌতূহল খুব বেশি। সে প্রশ্ন করল, রুয়াজ স্যার বলেছিল একজন মালদার পার্টি আমাদেরকে নিয়ে যাচ্ছে, আপনি সেই? রক্তিম একটা কাট্টা মারল নগেনের পেছনে। শালা খগেন, মানিজ্জত খেয়ে নিল রে। আদ্রির ছোটের কোনা বাঁকালো। মালদার পার্টি না? বলতে পারছি না নগেন। তোমার আমাকে দেখে কি মনে হচ্ছে? নগেন অবাক হলো। আপনি আমার নাম জানলেন কি করে? আদ্রিজ বা হাতে চামড়ার কালো একটা চারুস্থির লেডার বেল্ট ব্রাশ বেল্ট করতে শুরু করলো। তার ঝুলন্ত অংশটা দাঁতে চেপে টাইট করে উঠে দাঁড়ালো আদ্রিজ। দুই হাতে মাথার উপর তুলে আড়মোড়া ভেঙে বলল, একসঙ্গে সফরে যাচ্ছি, জানাশোনা থাকতে হয়। আপনি আমাদের সবার ব্যাপারে জানেন? আমরা তো জানি না আপনাকে। আদ্রিজ হাসলো। আমার পরিচয় খুব ছোটোখাটো। আমি আদ্রিজ প্রধান, একজন সামান্য ব্যবসায়ী। বন্ধের খাতাটা নিয়ে এসে বস, ওদের নামগুলো নোট করে সিটে বসিয়ে দিন। এনজয় মাই লিটল কমরেড। কোনো রকম সমস্যা হলে সিধুকে জানাবে, কেমন? ছেলেরা কমরেড ডাক শুনে বিগলিত হয়ে গেল। রুয়াদ স্যারের স্মরণে কাতর হয়ে পড়ল। রুয়াদ স্যার এখন এসে পৌঁছলো না। সিধু গম্ভীর হয়ে জিজ্ঞাসা করলো, তা তোমাদের গণ্যমান্য জঘন্য স্যার তিনি কোথায়? রক্তিম বলল, ও আপনি চিন্তা করবেন না সিধু স্যার, রুয়াদ স্যার কখনো দেরি করে না কোথাও পৌঁছাতে পারে। 11টার সময় দিয়েছে স্যার, ঠিক 11টায় আসবে। দিন 11টা বা রাত 11টা সেটা ফ্যাক্ট না। সিধু মুগ্ধ হলো। বাহ, উত্তম বিচার তার, অতি উত্তম। রুয়াদ হক লোকটাকে সিদ্ধার্থের একটু পছন্দ হলো না। আদ্রিজ সিধুকে ডেকে এক মগ পানি আনালো। রাস্তার ধারে খোলা জায়গায় বাসের পাশে বসে পান ফেলে কুলি করলো, মুখ ধুলো। সারা শরীরে চুল ঘামে লেপ্টে আছে, মারাত্মক গা চুলকাচ্ছে। সিধু কানে বলল, স্যার আপনি কি পাগল হলেন? করছেন কি? রুয়াদ হকের তো এক বাস লাগবে। আতিশ বলল, তা অবশ্যই লাগবে, আরেকটা বাস নিয়ে এসো। মাসকান্দারা যাও। স্যার এখন? স্যার এইটা কিন্তু বাড়াবাড়ি। আপনি আবার শুরু করলেন। এমনিতে এত লোকের থাকা খাওয়া ভাড়া সহ কত টাকা খরচা হবে, হিসেব আছে? আতিশ সিগারেট ধরাতে ধরাতে বলল, আরও অনেক যেতে চেয়েছিল, টাকার জন্য আসেনি। সবাই যাবে, চলো গাড়িতে ওঠো। মাসকান্দারা থেকে এই অসময়ে এমন সফরের জন্য বাস ভাড়া করতে দ্বিগুণ পয়সা গুনতে হলো। আজ ড্রাইভারকে ডেকে আলাদা একটু কথা বলে নিল। কি যে বলল, তবে ড্রাইভারের চোখ চকচক করে উঠল। রিক্সা থেকে নামলেন নয়নতারা ও হক সাহেব। শাড়ি পরা এক নারী এগিয়ে এলো তাদের দিকে। পরনে তার একরঙা গাঢ় মেরুন রঙের কটন সিল্ক শাড়ি। শাড়ির পাড় নীলের ওপর সোনালি কাজ খচিত, ব্লাউজ নীল, হাতার কিনারায় সামান্য সুতোর কারুকার্য, চুলগুলো হাতে খোপা করা, তবু এত সুদর্শন দেখতে নারীটিকে দেখেই নয়নতারা বুঝলো এটাই অ্যানি। অ্যানি মৃদু হেসে হক সাহেবকে সালাম দিয়ে বলল, আমার ওপর এইটুকু ভরসা রাখার জন্য ধন্যবাদ। আসুন আমার সঙ্গে। বাসে তখনও তেমন লোকজন ওঠেনি, সবাই বাইরে ঘোরাফেরা করছে। অনেকে আসেনি স্পটে। নয়নতারাকে হাত ধরে নিয়ে গিয়ে সামনের সিটে বসলো অ্যানি। ব্যতিব্যস্ত যত্নে জিজ্ঞাসা করলো, এই সিটে চলবে তারা? নয়নতারা আনমনে হয়ে মাথা নাড়ল। কি আশ্চর্য, কেউ তাকে এর আগে কখনো তারা বলে ডাকেনি। সে কখনো উপলব্ধি করেনি তার নামে যে নক্ষত্র আছে। সবাই তাকে বলতো নয়ন। দেখে
ডেকে চোখে সীমাবদ্ধ রেখেছিল। আজ নয়নতারা অ্যানিকে শুধু দেখে গেল। সে অবাক হলো না যে এর আগে সত্যি তার খেয়ালে আসেনি নয়নবার তীরে তার নামে তারা রয়েছে, মহাকাশের নক্ষত্র। হক সাহেব পকেট ছেড়ে 1000 টাকা নয়নতারার কোলে রাখলেন। অ্যানি কাছে একটা সিটে বসে একদৃষ্টিতে অপলক চেয়ে রইল তাদের দিকে। নয়নতারা চোখ বড় বড় করে বলল, বাবা, এত টাকা? আমি কি করবো এত টাকা নিয়ে? দূরের পথে হাত খালিতে বেরোতে নেই, রেখে দে। ওইসবখানে নতুন নতুন বহু তো শখের জিনিস পাওয়া যায়, কিনবি। মন চাইলে কিছু কিনে খাবি, রেখে দে। বাবা ধমকে আজ অন্য কিছু। নয়নতারার বুকের ভেতর একটু কেমন করে যেন উঠল। আজ প্রথমবার বাবার ছোঁয়া ছেড়ে একা সে অনেক দূরে পথে পা বাড়িয়েছে। আজ কেন সে বাবার নামক কড়া মানুষটাকে বড্ড অন্যরকম লাগছে। কি আশ্চর্য, তেজশ্রী মুখখানা কেমন বাচ্চাদের মতো চিন্তিত দেখাচ্ছে। বাবা কি চাইছে নয়নতারা ফুঁপিয়ে ওঠে চেহারা খারাপ করুক? হক সাহেব নয়নতারা নরম হাত দুটো ধরে আস্তে আস্তে বললেন, সাবধানে থাকবি নয়ন, অচেনা জায়গা, খবরদার দৌড় ছুট হবি না, দল ছুট করবি না। পানির কাছে সাবধানে থাকবি, পাথরে পড়ে দেখে শুনে হাঁটবি। সচরাচর নিজের অন্তরাত্মার কাছে মানুষ প্রতারিত হয়। আজ নয়নতারার সেই দিন। আজ হঠাৎ তার মনে হলো সে নিজেও ভাবতো না যে সে তার কঠোর বাবাকে এত ভালোবাসে। কিন্তু তার সন্দেহ জাগলো, বাবা বোধ হয় তার চেয়ে খুব জেদি এই প্রয়োজনীয়তায়। যখন সব হইচই করে উঠতে লাগলো, হক সাহেব প্যান্টের পকেট থেকে আরও 2-1টা নোট বের করে দিয়ে বললেন, রেখে দে এগুলো। ঘুম পেলে অ্যানিকে বলবি, রাত জাগলে শরীর খারাপ হবে। আমি যাই তাহলে। নয়নতারার মুখে কিছু বলতে পারলো না, কিন্তু মাথা নাড়ল। বাবা নেমে যাচ্ছেন। সে টাকাগুলো কোলে ধরে বসে রইল। খানিক বাদে আবার উঠে এলেন ওয়াসিম হক। নয়নতারা চমকে উঠে ব্যাকুল হয়ে ডেকে বলল, বাবা। হাত চেপে ধরল। বাবার হাতে এক গাদা শুকনো খাবার পুরনো একটা দোকান তুলে এনেছেন। অল টাইম কেক, চানাচুর, পটেটো চিপস, কয়েকটা অক্সট্রায়েল জুস, বোতল ভর্তি 2টো পানি সহ এক গাদার টুকরো খাবার। নয়নতারা কপালে হাত চেপে বুড়ির মতো বলল, উফ বাবা, এসব কি করব? ওয়াসিম হক নয়নতারা ঢং দেখে হেসে ফেলেন। সারা রাত জানিতে ঠিকমতো ঘুম হবে না জানি, আর রাতে ঘুম না এলে খিদে পায়। খেদে পানি খাবি। নয়নতারা অতিষ্ঠ হয়ে মৃদু থমকে উঠল। বাবা, মাম্মা পানির পট ভরে দিয়েছে তো, তুমি কি আমাকে এক গাদা পানি টাইনে পিঠ ভাঙাতে বলছো? ওয়াসিম হক বোবার মতো বলে, ও আচ্ছা, দিয়েছে না, আচ্ছা তবু রেখে দে, সফরে পানি বেশি বেশি রাখতে হয়। নয়নতারা আহ্লাদে হেসে বাবাকে দেখতে লাগলো। বাবার গলার তখন বিশাল এক চিপসের মালা ঝুলছে। তিনি ঘোষণা করার মতো বাসের দুয়ারে দাঁড়িয়ে সবাইকে বললেন, তোমরা চিপস নাও, সবাই একটু এগিয়ে এসো। ভয়াবহ গম্ভীর মানুষটি এমন মিষ্টি ডাকে সবাই হৈ হৈ করে এসে একটা করে চিপসের প্যাকেট উৎসাহ করে নিয়ে গেল। চিপস দেখে কি আহ্লাদ তাদের। নাফিকে 2টো দেওয়া হলো। সে হাতেই নিল না, গম্ভীর হয়ে বসলো। আমি 10টা চিপস নেব, তোমার 2টো তুমিই খাও। ওয়াসিম হক অবাক হয়ে হাসলেন। 10টা? হ্যাঁ, বাবা 10টা চিপস আনে, তার সাথে একটা জুস ফ্রি দেয়, বুঝলে? তোমার 2টো চিপস তুমি খাও, আমি বন্দের কাকুর কাছে যাচ্ছি 10টা চিপস কিনে আনবো। ওয়াসিম হক হো হো করে হেসে নাফির হাত ধরলেন। অ্যানি পুরো সময় সিটে মাথা ঠেকিয়ে দেখল। তার ঠোঁটের কোণে স্মিত হাসি, চোখ দুটো জলজল করে উঠেছে। সে ছোট বালিকার মতো করে ডেকে উঠল, আঙ্কেল, আমাকে চিপস দিলেন না তো? আমাকেও একটা চিপস দিন। কি বা ছিল অ্যানির কণ্ঠে। ওয়াসিম হক থমকে গেলেন। অ্যানি চিপস পেয়ে সঙ্গে সঙ্গে ঢোঙ্কা খুলে বাচ্চা মেয়েদের মতো সবুজ পটেটো চিপস খেতে লাগলো। তাকে দেখে মনে হলো সে অমৃত খাচ্ছে, চোখ মুখে নিষ্পাপ তৃপ্তি। ওয়াসিম হক নাফিকে নিয়ে গিয়ে 1 ডজন চিপস সাথে আরও কি কিনে দিলেন। নয়নতারার সামনে এসে এক পাতা ওষুধ দিলেন। এই নে বমির ওষুধ, বমি টমি হলে সঙ্গে সঙ্গে খেয়ে চোখ বুজে ফেলবি। আমি যাই তাহলে। নয়নতারা জবাব দিতে পারল না। চুপচাপ বাবাকে নেমে যেতে দেখলো, কিন্তু বাবা গেল না, আবার ফিরে এলো। কিছু বলল না, শুধু দেখলো নয়নতারাকে। এরপর আস্তে করে নেমে গেল। নেমে গিয়ে আবার ফিরে তাকালো। নয়নতারা তখনও যে আছে বাবার চলে যাবার পারে।
গাড়ি ছাড়ার কথা রাত 11টায়। রুয়াদ এলো 11টা 43 মিনিটে। তার সাথে একটি সবুজ জামদানি পরিহিত সুশ্রী যুবতী। ছাত্ররা হতবাক হয়ে গেল। রুয়াদ স্যারের সাথে কোনো রমণী থাকতে পারে না। এটা কে তাহলে? এই বিস্ময়কর ঘটনায় তারা অবাক হতেই যাবে তার আগে রুয়াদ স্যারের ডান হাতের তালুতে সাদা ব্যান্ডেজ দেখা গেল। দুপুরে ছিল না। তারা ব্যাকুল হয়ে পড়ল। সাদা ধবধবে পাঞ্জাবির পায়জামা পরে হেঁটে আসছে স্যার। ছাত্ররা মোহিত নয়নে চেয়ে রইল। দূরে থেকে রুয়াদ স্যারকে দেখতে পেয়ে অর্জুন রামপাল তেমনি মাথা তোলা উচ্চতা, শরীরের কাঠামো, দুইটি চোখ সহ চেহারার গঠন, চোখে রিমলেস সাদা চিকন চশমা, পাঞ্জাবির হাতা গোটানো, কবজিতে একটা সামান্য দামের ঘড়ি, পাটেক ফিলিপ। এই ঘড়ির ব্র্যান্ড বিশ্বের সেরা ব্র্যান্ডগুলোর মধ্যে একটা। এটা অনেকেরই প্রশ্ন। রুয়াদ 1 নম্বর বহিমিয়ার জীবনধারী, অথচ এই সিলভার রঙের অসামান্য মূল্যবান ঘড়িটা তার হাতে দেখা যায়। সে আসতেই দেখা গেল হাতে একটা ব্যান্ডেজ নয়, সাদা নরম কাপড়, অগোছালোর মতো কোনো রকম ক্ষতে বাঁধ দেওয়া হয়েছে। স্যার বরাবর কাপড়টা নাড়াচাড়া করছে। মুখ দেখে মনে হচ্ছে সে জীবনে এত বিরক্তময় এই প্রথম হয়েছে। কাপড়টার কারণে সেটা খুলে ফেললে সমস্যায় উঠে যাবে জগৎ থেকে। কাপড়ের রঙিন হয়ে উঠেছে। এই নিয়ে ছাত্ররা প্রশ্ন করে ওঠার আগেই ঘড়িতে চোখ বুলিয়ে এদিক ওদিক তাকায় রুয়াদ। এখনও 12টা বাজতে 18 মিনিট বাকি, অথচ আমি পৌঁছে গেছি। এত ডিসিপ্লিন কেউ হয়? ছি, ডিসিপ্লিন কমাতে হবে। নগেন গম্ভীর কণ্ঠে বলল, স্যার গাড়ি ছিল 11টায়। 11টার আর 12টার মাঝে তফাৎটা কিসের? নগেন খেপে গেল। 1 ঘন্টার তফাৎ স্যার। রুয়াদ বাহবা দিল ছাত্রকে। কারেক্ট খগেন, তুই পাস, রেটিং 10-এ 10। এখন তুই বলতো কোনো সংখ্যাকে 1 দ্বারা ভাগ করলে ভাগফল কি আসে? একই সংখ্যা আসে কিনা কোনো তফাৎ থাকে? নগেন বেগ বনে মাথা নাড়ল। রুয়াদ স্যার যুক্তি ছাড়া কথা বললেন না। রুয়াদ কাঁধ নাচিয়ে বলল, সুতরাং 11টা ও 12টার মধ্যে তফাৎ নেই, কারণ সময় ব্যবধান 1 ঘন্টা। প্রুফ ঠিকঠাক? চল এবার সময় থাকতে থাকতে গাড়িতে উঠি। স্যার আপনার হাতে সসর। রুয়াদ ঠোঁটে এটা হয় এটা। রুয়াদ ঠোঁটে হাত চেপে ইশারায় ওনাকে গাড়ির দিকে যাওয়ার আদেশ দিলেন। মোহর একদৃষ্টিতে তাকিয়েছিল লোকটার দিকে। তার দৃষ্টি প্রগাঢ়, পলকহীন, চিকচিক করছে চোখের মণি। একটি সুশ্রী নিষ্পাপ মুখ, থুতনি কাঁপছে, চোখের পাতা অস্থির। পাশে দণ্ডায়মান লম্বা পুরুষটিকে দেখছে সে। পুরুষটি তার কানে ফিসফিস করে বলল, এভাবে তাকিও না মোহর, স্ত্রীরা এভাবে তাকায় না। এরকম দৃষ্টি শুধু প্রেমিকাদের থাকে। লোকে ভুল ভাববে বসবে। মোহর নজর নত করে নিচের স্বরে রিনরিন করে বলল, আপনার হাত থেকে রক্ত পড়ছে, কাপড়টা ভিজে গেছে। চলুন না, অল্প একটু সময় লাগবে, ব্যান্ডেজটা করে আসি প্লিজ হক সাহেব। রুয়াদ হেসে একটু ঝুঁকে এলো মোহরের মুখের ওপর। শরীরটা এত প্রশ্রয় নিতে নেই কমরেড। নরম লোহাকে যত পেটাবে তত শক্ত হবে। আর আমি কোনো হক সাহেব টাইপ কিছু না। বলছি এসব বলে ডাকবে না আমায়। আমি রুয়াদ ইবতেহাজ। তোমাকে একটা কথা বলি। মোহর অস্ফুট স্বরে উচ্চারণ করে, কি? তোমাকে ভীষণ সুন্দর লাগছে দেখতে। রুয়াদ কতক্ষণ নিঃশব্দে চেয়ে রইল, হাসল। কসম। কথাটা বলে এই লোকটা চলে গেল। মোহর মাথা নত করে হেসে ফেলতে টুপ করে 2 ফোঁটা জল জমিনে পড়ে ঘাসের ওপর শিশির দানার মতো জমে রইল। সেই শিশির দানার পা মারিয়ে মোহর এগিয়ে গেল সামনে। শাড়িটা রুয়াদ ইবতেহাজ বিকেলে কিনে এনেছে। তার পছন্দের রং সবুজ, প্রকৃতির রং সবুজ। তাই মোহর শাড়িটা হাতে করে অনেকক্ষণ ঠায় দাঁড়িয়ে রইল। তার বুকের মাঝখানটায় বিশ্বে এক শক্ত পিণ্ড শ্বাসরোধ করে রেখেছে। সে অনেকক্ষণ শ্বাস নিতে পারল না। অনেকক্ষণ পর আস্তে আস্তে হেঁটে গিয়ে রুয়াদের রুমের দরজার সামনে দাঁড়ালো। দরজাটা অল্প ভেজানো। রুয়াদ পাজামা খুলে লুঙ্গি পড়ছে। মোহর বলল, ভেতরে আসবো হক সাহেব? এসো। রুয়াদ চোখ তুলে তাকালো, মোহরকে দেখলো। শাড়িটা বুকের ওপর 2 হাতে জড়িয়ে দাঁড়িয়ে আছে সে। রুয়াদ বলল, শাড়িটা পছন্দ হয়নি? না হলেও কিছু করার নেই, জীবনে প্রথম শাড়ি কিনলাম। তোমাকে না নিয়ে গেলে ভুল হয়েছে।
আমার পছন্দ ভালো না। মোহর আস্তে করে জিজ্ঞাসা করলো, শাড়ি এনেছেন কেন? আমি কি শাড়ি পরি? রুয়াদ গামছা গলায় ঝুলাতে ঝুলাতে বলল, আজ পরবে, দেখা দরকার শাড়িতে তোমায় কেমন দেখায়। মোহর শাড়িটা হাতে নিয়ে গুটি গুটি পায়ে এগিয়ে রুয়াদের কাছে যায়, কিন্তু রুয়াদ হেঁটে চলে যাচ্ছিল। সেটা এর পায়নি মোহর কাছে এসছে। মোহর সঙ্গে সঙ্গে রুয়াদের গলার গামছাটা মুঠোয় ধরে রুয়াদকে থামানো। দাঁড়ান। রুয়াদ আত্মসমর্পণ করার মতো হাত উপরে তোলে। তার চোখের দিকে তাকাতেই মোহরকে মুখ উঁচিয়ে তাকাতে হয়। তাদের উচ্চতার তফাৎ বেশ কিছুটা। রুয়াদ স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল মেয়েটার দিকে। মোহর জানালো, আপনার শাড়ি পরবো না আমি। আমার শাড়ির অপরাধ কি? জানি না। রুয়াদ হতাশ হয়ে ঠোঁট লুটালো। জবাবের যুক্তি নেই। নেই তো নেই, আমি পরবো না আপনার শাড়ি। জেদের সাথে কথাগুলো বলে শাড়িটা নিয়ে রুয়াদের রুম থেকে চলে গেল মোহর। এরপর রুয়াদ গোসল করে চারটে খেয়ে সন্ধ্যের পর কোথাও বেরিয়ে গিয়ে রাত 10:30টার দিকে ফের সোজা হয়ে ঢুকলো বাসায়। বরাবরের সঙ্গে মোহর দেখে ফেলল হাত থেকে রক্ত পড়ছে। বাথরুমে ঢুকে দেখলো গোসলের পানির সাথে রক্ত গেছে। মোহর দৌড়ে গিয়ে রোয়াদের রুমে ঢুকলো। রোয়াদ তখন এক হাতে মাথা মুছছে গামছায়। মেইলি ফুফানো শব্দে কিছু ফিরে সাথে সাথে থাপ্পড় তুলে এক ধমক মারল। কাদের কি হয়েছে? মোহরের দম বন্ধ হয়ে এলো। রোয়াদ চোখ বুজে মাথা চেপে ধরে পিছনে গেল খানিকটা। কয়েকটা শ্বাস ফেলে নিজেকে সামনে বলল, কাঁদছো কেন? মরে গেছি আমি? লাশ পেয়েছো আমার? মোহর খিচে চোখ বুজে ফেললো। কান্না থামাতে গিয়ে হিচকি উঠতে লাগলো। রোয়াদ কপালে হাত ঘষে বলল, এখনো তৈরি হওনি কেন? 11টা বাজতে যাচ্ছে। হাত কেটেছে কিভাবে? এত প্রশ্ন করবে না আমাকে। যা বলছি করো, শাড়িটা পরো। মোহর বেরিয়ে গিয়ে আবার এলো। রোয়াদ কপাল কুঁচকালো। মোহর বিনা অনুমতিতে নির্দ্বিধায় লোকটার হাতটা টেনে নিয়ে সাদা এক টুকরো কাপড় বেঁধে দিল। রোয়াদের চুলে টুপটুপে পানি। এক হাতে মাথা মোছা হয়নি। গামছা তুলে বলল, মাথাটা মুছিয়ে দিই? না, তুমি গিয়ে তৈরি হও, মাথা মুছছি আমি। আমি তো যাব না আপনার সাথে। লোকটার মুখটা কঠোরের মতো শক্ত হয়ে উঠল। মোহরের বাহু ধরে এক ঝাঁকুনি দিল। এই মেয়ে, এই! মোহর দ্বিগুণ যেতে চেঁচিয়ে উঠল, কি করবেন আপনাকে? আমি কি করবেন আপনি? আমাকে মারবেন? বাড়ি থেকে বের করে দেবেন? যাব না আমি আপনার সাথে। আপনি মাথা মুছবেন, আমাকে বলবেন কিভাবে কাট কেটেছে, তারপর যাবার পথে আগে হাত কোথায় থেকে ব্যান্ডেজ করাবেন, তবেই যাব। নয়তো আমি যাব না। নয়তো না পারুন করুন, যা পারুন তাই করুন। রোয়াদ চোখ বুজে লম্বা শ্বাস টেনে নিজেকে নিয়ন্ত্রণ করে বলল, মাথা মুছে নিচ্ছি আমি, যাবার পথে ব্যান্ডেজ করে নেব, তুমি শাড়ি পরো। রোয়াদ ব্যান্ডেজ করলো না। সে প্রতিশ্রুতি রক্ষার অনুভস্ত। হাজার হলেও রিক্সা থামানো গেল না কোথাও। মোহর বলল, আপনি কথা দিয়ে কথা রাখছেন না। রোয়াদ বলল। রোয়াদ হাসলো। এটা একটা সূত্র কমরেড। প্রতিশ্রুতি দেওয়া হয় ভঙ্গ করার জন্যই। আমার হাতে কিচ্ছু হয়নি। তৃতীয় গাড়িটা দেখে রোয়াদ হাসলো। গাড়িতে বসে ড্রাইভার সিগারেট টানছে। মোহর কাঁচতে লাগলো। শাড়ির আঁচল তুলে নাক চেপে তুলো। রোয়াদ এক ধমক মারল, পুরুষ জাতির হয়েছেটা কি? লজ্জাজনক ঘটনা। মাছ ভাত রেখে এসব নোংরা খাবার কেউ খায়? তাও আবার লেডিসের সামনে। আসুন, আমার সঙ্গে নেমে আসুন। খবরদার এসব খাবেন না আর কখনো। চলুন, আপনার মুখ ধুয়ে নিয়ে আসি। রুয়াদ ড্রাইভারের কাজ চাপড়ে তাকে নিয়ে বাস থেকে নেমে গিয়ে আরেক বাসের অপর পাশে দাঁড়ালে আড়া গিয়ে দাঁড়ালো। সেখানে রেশমি চেয়ার পেতে বসে হাত পাখায় বাতাস খাচ্ছে, নাক মুখ কুচকে বসে আছে। রুয়াদ ড্রাইভারকে বলল, কি সিগারেট খান আপনি? বিড়ি খাই। রুয়াদ নাক কুচকে বলল, তেজপাতা পুড়িয়ে টানবেন, তার চাইতে সর্দি যাবে। এটা ব্যান্ড সহ কিনে আনুন দেখি। যান, আমি একটু বসি। সে গিয়ে ঠিক রেশমির পাশে চেয়ারে বসলো। রেশমি কটমট করে তাকে দেখতে লাগলো। একটা ঝগড়ার প্রস্তুতি নেওয়া দরকার। কিছুক্ষণের মাঝে ওই লোকের সাথে ঝগড়া লাগা নিশ্চিত। ড্রাইভার সামনে সিগারেট এনে দিলে ড্রাইভারের কাছ থেকে দেশলাই ধার নিয়ে সিগারেট জ্বালিয়ে প্রাণ ভরে টানতে লাগলো রুয়াদ। ড্রাইভারের মনে হলো সে বাংলা ভুলে গেছে, তাই কোনো কথা বলতে পারছে না, কারণ বাংলা ছাড়া সে আর কোনো ভাষাই জানে না। নয়তো মনের স্বাদ মিটিয়ে এই লোককে একটু ঝাড়া দরকার। রেশমি একজন মেয়ে মানুষ, তাকে দেখে বোঝা যাচ্ছে সে সিগারেটের গন্ধে বিরক্তি হচ্ছে। তার চেয়ারের সাথে লেগে বসে সিগারেট টানছে এই লোক, হাতে আবার মূর্ছে ধরা ব্যান্ডেজ। ড্রাইভার জিজ্ঞাসা করলো, আপনার হাতে আবার কি হয়েছে? রুয়াদ জানালো, রং খেলেছি।
এত দামি রং ধুয়ে ফেলবো, তাই বউ কাপড় দিয়ে বেঁধে দিয়েছে যাতে রংটা ধুয়ে না যায়। সিগারেট শেষ করে বাকি অংশটুকু মাটিতে ফেলে পিষল রোয়াদ। রেশমি একজন ভারী ম্যাজিস্ট্রেট। সে স্বভাবসুরত, খুব শৃঙ্খলা প্রিয়, নিয়মাবর্তী। রোয়াদের বেল্লালপনা দেখে নাক কুচকে বলল, যে জিনিস এত যত্ন করে মুখে তুলে টানেন তা আবার পায়ে পিষে দেওয়া কেন? সিগারেটের বাতি নেভানোর জন্য ম্যাডাম। সিগারেটের বাত? রেশমি নাক শক্ত করলো। সিগারেটের আগুন পায়ে পিষলে নেভাতে হবে কেন? রোয়াদ বলল, তো কি ফায়ার সার্ভিস রাখবো? বলেই সে চলে উঠে গেল। এরকম যৌক্তিক প্রশ্ন করা মেয়ে লোকের পাশে বসে থাকা অপরাধ। রেশমি রেগে গেলেও বাস্তবাধীন শিক্ষিকা মেয়ে, তাই সে ভাবতে লাগলো, আসলে পায়ে না পিষে সিগারেটের আগুন নেভানোর কি অন্য কোনো উপায় আছে? চট করে রোয়াদের কথা বলাটার পরিকল্পনা এলো। একটা আধখাওয়া সিগারেটের আগুন নেভানোর জন্য পপ পপ করতে করতে ফায়ার সার্ভিস গাড়ি এসে ফায়ার সার্ভিস কর্মী এসে জমেছে। চারদিকে লোক জড়ো হয়েছে। এখন একটা সিগারেটের আগুন নেভানো হবে। রেশমি সঙ্গে সঙ্গে মাথা ঝাড়া দিল। কি আশ্চর্য! সে কী সব ভাবছে। কটমট করে পেছন থেকে রোয়াদকে দেখল। ফালতু লোকটার সাথে দুটো কথা বললেই মাথা গোলমাল হতে শুরু হয়ে গেছে। স্পটের এক করে তখন একটা গাড়ি এসে থামলো। এমপি সাহেবের বড় ছেলে বহুত ব্যবহৃত গাড়ি, লোকমুখে প্রচলিত আছে। আলফাজের গাড়ি। রাস্তার টেন্ডার বাজিয়ে 50 লাখ দিয়ে এই সাদা টয়োটা করোলা অ্যালটাস হাইব্রিড মাল কিনেছে। এই টেন্ডারবাজিতে তার সাথে ছিল ঠিকাদার আবুল কালাম আজাদ, মিন্টু হক। কিন্তু ভাগাভাগিতে আলফাজ মারকাট করায় কালাম হকের সাথে রেষারেষি। বাপ বেটা মিলে লুটে খাচ্ছে অঞ্চলটা। গাড়িটা কম বেশি সবার পরিচিত। গাড়ি থেকে নামলো এমপির ছোট্ট ছেলে বাসার সুইট। স্যুট শার্টের সাথে ব্লেজারটা কাঁধে ঝুলছে। হাতঘড়ি পড়তে পড়তে নামলো বাসার। তার চোখে মুখে দারুণ খুশি। চোখ দুটো কাকে যেন খুঁজছে। খুঁজতে খুঁজতে পেল। বাস তুলে দাঁড়িয়ে আছে মানুষটি। কি বলতেছে? বাস থেকে একটু দূরে খোলা আকাশের সামনে আকাশের পাড়ে মুখ তুলে দাঁড়িয়ে আছে মানুষটি। বাসার উচ্ছ্বসিত হয়ে পড়ল, প্রিন্স ভাইয়া। আলফাজ সাড়া দিয়ে একটু বিরক্ত হলো বাসার। বড় ভাইয়া কই তুমি? বাহির হও। এই তো সেতু। দেখো দেখো সেতুকে দেখো। পর্বটা শেষ হয়ে গেল। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করে দেবেন। এই পর্বটা অনেকটা বড় ছিল, আর এই পর্বটা আমি আটকে গেছি। অনেক জায়গায় বানান ভুল ছিল, এই জন্য ভীষণ প্রবলেম হচ্ছিলো করতে। এটা হতেই পারে। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং সাবস্ক্রাইব করে দেবেন। আজকে ধন্যবাদ।